আসসালামু আলাইকুম। আজ আমরা মূলত বস্তুর অবচয় পরিমাপে লগারিদমের ব্যবহার সম্পর্কে আলোচনা করব। আলোচনার শুরুতে আমরা দেখব বস্তুর অবচয় বলতে আমরা আসলে কি বুঝি। একটি নির্দিষ্ট সময় পর কোনো বস্তুর মূল্য হ্রাসকে ওই বস্তুর অবচয় বলে। অর্থাৎ কোনো একটা বস্তু যদি আমরা 20,000 টাকা দিয়ে ক্রয় করি এবং কিছুদিন ব্যবহার করার পর যদি আমরা বস্তুটি বিক্রি করতে চাই, সেক্ষেত্রে আমরা দেখি বস্তুটি আর আমরা 20,000 টাকায় বিক্রি করতে পারি না। অর্থাৎ হয় আমাদের বিক্রয় মূল্য 18,000 টাকা হবে অথবা 19,000 টাকা হবে। মূল কথা হচ্ছে বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 20,000 টাকার চেয়ে কিছু পরিমাণ কম হবে। এই যে যতটুকু টাকা আমরা কম দিয়ে এই বস্তুটা বিক্রি করতেছি, এই কমকে আমরা বলবো অবচয়। অর্থাৎ 20,000 টাকায় বস্তুটি ক্রয় করে আমি যদি 18,000 টাকায় বস্তুটি বিক্রি করি, সেক্ষেত্রে আমার 2,000 টাকা লস হচ্ছে। এই 2,000 টাকাকে আমরা বলবো ওই বস্তুর অবচয়। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর আমার ওই বস্তুর অবচয় হলো 2,000 টাকা। আরও একটি উদাহরণের সাহায্যে বিষয়টা আমরা ক্লিয়ার হই। ধরি কোনো একটি বস্তু আমি 100 টাকা দিয়ে ক্রয় করেছি এবং বস্তুটির মূল্য হ্রাস হচ্ছে 10%। মূল্য হ্রাস যদি 10% হয়, অর্থাৎ 10% মূল্য কমে যাবে, তাহলে বস্তুটার মূল্য থেকে যাবে কতটুকু? বস্তুটার মূল্য থেকে যাবে 90%। অর্থাৎ প্রথম বছর শেষে বস্তুটার মূল্য হবে 100 এর 90%, অর্থাৎ আমরা পাচ্ছি 90 টাকা। দ্বিতীয় বছর শেষে বস্তুটার মূল্য হবে 90 এর 90%, অর্থাৎ 81 টাকা। তৃতীয় বছর শেষে মূল্য হবে 81 এর 90%, অর্থাৎ 72.9 টাকা। আমরা দেখছি শুরুতে বস্তুটার মূল্য ছিল 100 টাকা, এক বছর পর বস্তুটার মূল্য হয়ে গেল 90 টাকা, দ্বিতীয় বছর পর বস্তুটার মূল্য হলো 81 টাকা, তৃতীয় বছর পর বস্তুটির মূল্য হলো 72.9 টাকা। পরবর্তী বছর পর অর্থাৎ চতুর্থ বছর পর বস্তুটার মূল্য হবে 65.61 টাকা। তার পরের বছর পর মানে পঞ্চম বছর পর বস্তুটার মূল্য হবে 59.049 টাকা। অর্থাৎ প্রত্যেক বছর শেষে বস্তুটার মূল্য 10% করে কমে যাচ্ছে। এই যে বস্তুর মূল্য কমে যাওয়া, এই বিষয়টিকেই বলা হয় বস্তুর অবচয়। অর্থাৎ অবচয় বলতে আমরা বুঝবো বস্তুর মূল্য কমে যাওয়া। আমরা একটু খেয়াল করে দেখি তো চক্রবৃদ্ধি মুনাফার সাথে এর কোনো সম্পর্ক আছে কি না। এ পর্যায়ে আমরা বস্তুর অবচয়ের সাথে চক্রবৃদ্ধি মুনাফার সম্পর্কটা দেখব। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে মূলধন যদি আমাদের 100 টাকা এবং মুনাফার হার যদি 10% হয়, সেক্ষেত্রে মুনাফা হবে 100 এর 10%, অর্থাৎ 10 টাকা। তো প্রথম বছর শেষে আমাদের মুনাফা আসলে হবে 100 যোগ 10, অর্থাৎ 110 টাকা। সেম কাজ যদি আমরা অবচয়ের ক্ষেত্রে দেখি, আমাদের মূলধন আমরা ধরে নিলাম 100 টাকা, অর্থাৎ যে বস্তু নিয়ে আমরা কথা বলতেছি সে বস্তুর মূল্য যদি 100 টাকা হয় এবং মূল্য হ্রাসের হার যদি 10% হয়, সেক্ষেত্রে প্রথম বছর শেষে বস্তুর মূল্য হ্রাস হবে 100 এর 10%, অর্থাৎ 10 টাকা। এই 10 টাকা বস্তুর মূল্য কমে যাবে, ফলে প্রথম বছর শেষে বস্তুর মূল্য হবে 100 বিয়োগ 10, অর্থাৎ 90 টাকা। আমরা দুটার মধ্যে সম্পর্ক দেখি। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে এই মূলধনের সাথে এই মুনাফাটা যোগ হচ্ছে, অর্থাৎ এদের মাঝখানে সম্পর্কটা হচ্ছে যোগ। আর অবচয়ের ক্ষেত্রে এই বস্তুর শুরুতে যে মূল্য ছিল সেখান থেকে যে মূল্য কমে যাচ্ছে সেই মূল্যটা আমরা এখানে বাদ দিচ্ছি। অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমাদের মাঝখানে যোগ করতে হচ্ছে এবং অবচয়ের ক্ষেত্রে এখানে বিয়োগ করতে হচ্ছে। দ্বিতীয় বছর আমরা একটু খেয়াল করে দেখি। প্রথম বছর শেষে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে মুনাফা আসল হচ্ছে 110 টাকা। এই 110 টাকা দ্বিতীয় বছরে মূলধন হিসেবে ব্যবহার হবে। মুনাফার হার 10%, ফলে মুনাফা হবে 110 এর 10%, অর্থাৎ 11 টাকা। 2 বছর শেষে মোট মুনাফা আসল হবে 110 যোগ 11, অর্থাৎ 121 টাকা। সেম কাজটা যদি আমরা অবচয়ের ক্ষেত্রে দেখি, প্রথম বছর শেষে বস্তুর মূল্য হয়ে গেছে 90 টাকা, অর্থাৎ শুরুতে ছিল 100 টাকা, 10 টাকা বস্তুর মূল্য কমে গেছে, সেক্ষেত্রে বস্তুর মূল্য রয়ে গেল 90 টাকা। এই 90 টাকা দ্বিতীয় বছরে বস্তুর মূল্য হিসেবে ব্যবহার হবে। মূল্য হ্রাসের হার যদি 10% হয়, সেক্ষেত্রে বস্তুর মূল্য হ্রাস হবে 90 এর 10%, অর্থাৎ 9 টাকা। ফলে দ্বিতীয় বছর শেষে বস্তুর মূল্য হবে 90 - 9, অর্থাৎ 81 টাকা।
আমরা দুটার মধ্যে একটু সম্পর্ক দেখি। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে প্রথম বছর শেষে যেটি মুনাফা আসল হচ্ছে সেটি দ্বিতীয় বছরে মূলধন হিসেবে ব্যবহার হচ্ছে। অবচয়ের ক্ষেত্রে প্রথম বছর শেষে বস্তুর যে মূল্য পাচ্ছি আমরা সেটি দ্বিতীয় বছরে বস্তুর মূল্য হিসেবে ব্যবহার হচ্ছে। অর্থাৎ দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমাদের যোগ করতে হচ্ছে আর অবচয়ের ক্ষেত্রে এখানে বিয়োগ করতে হচ্ছে। ফলে চক্রবৃদ্ধি মুনাফাটা বৃদ্ধি পাবে এবং অবচয় হ্রাস পাবে। এটি হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা এবং অবচয়ের মধ্যকার সম্পর্ক। চক্রবৃদ্ধি মুনাফার মতো অবচয়ের ক্ষেত্রে আমাদের সূত্র রয়েছে, টি সময় পর কোনো বস্তুর হ্রাসকৃত মূল্য যদি পিটি হয় সেক্ষেত্রে আমরা লিখতে পারি পিটি সমান পি ইন্টু 1 - r হোল টু দি পাওয়ার টি। আমরা চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে পড়েছিলাম এ সমান পি ইন্টু 1 + r পুরোটার উপর পাওয়ার n। আমি আগেও বলেছি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে যোগ ছিল, অর্থাৎ প্রথম বছর শেষে মুনাফা আসল অর্থাৎ আমরা যোগ করছিলাম, সেই কারণে এখানে প্লাস চিহ্ন এসেছে। আর অবচয়ের ক্ষেত্রে যেহেতু আমরা বিয়োগ করতে হয় সেক্ষেত্রে আমাদের এখানে মাইনাস চিহ্ন আসে। অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা এবং অবচয়ের সূত্র দুটো প্রায় সেম। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা যোগ করব এবং অবচয়ের ক্ষেত্রে আমরা এখানে বিয়োগ করব। এখানে আমাদের পি হচ্ছে প্রারম্ভিক মূল্য, অর্থাৎ প্রথম বছরের শুরুতে যে টাকা মূল্য হয়, অর্থাৎ যেই টাকা দিয়ে আমরা কোনো একটা বস্তুকে ক্রয় করি সেটি হচ্ছে পি, এবং আর হচ্ছে মূল্য হ্রাসের হার, অর্থাৎ প্রথম বছর শেষে বস্তুর মূল্য কতটুকু কমে যাবে এটি হচ্ছে আর। টি হচ্ছে আমাদের সময়, সচরাচর আমরা টিকে বছরে হিসাব করি। আর পিটি হচ্ছে বস্তুর হ্রাসকৃত মূল্য, অর্থাৎ কমে যাওয়ার পর কত টাকা বস্তুর মূল্য হলো, এটি হচ্ছে আমাদের পিটি। যেমন একটা বস্তু যদি আমরা 100 টাকায় ক্রয় করি সেক্ষেত্রে পির মান হচ্ছে 100। মূল্য হ্রাসের হার যদি 10% হয় সেক্ষেত্রে আর এর মান হবে 10%। সময় যদি আমরা 1 বছর বলি সেক্ষেত্রে টি সমান হবে 1 বছর, এবং 1 বছর পর বস্তুর মূল্য পিটি হবে 100 গুণন 1 - 10% পুরোটার উপর পাওয়ার 1, অর্থাৎ আমরা পাবো 90 টাকা। অর্থাৎ প্রথম বছর শেষে বস্তুর মূল্য হবে 90 টাকা। মূলত কোনো সমস্যায় যদি আমাদের সূচকের মান নির্ণয় করতে বলা হয় সেক্ষেত্রেই লগারিদম ব্যবহার হবে। যেমন এই সূত্রের ক্ষেত্রে যদি আমাদের টির মান বের করতে বলা হয় সেক্ষেত্রে আমরা লগারিদম ব্যবহার করব। অর্থাৎ অবচয় পরিমাপে যদি আমাদের কখনো সময় নির্ণয় করতে বলা হয় সেক্ষেত্রে আমরা লগারিদম ব্যবহার করব। এ পর্যায়ে আমরা অবচয়ের একটি উদাহরণ দেখব। বার্ষিক 10% মূল্য হ্রাস হারে কত সময়ে, আমরা একটু খেয়াল করে দেখি, আমাদের সময় নির্ণয় করতে বলা হচ্ছে, অর্থাৎ আমাদের লগারিদম ব্যবহার হবে। আমরা আবার পড়ি, বার্ষিক 10% মূল্য হ্রাস হারে কত সময়ে কোনো বস্তুর মূল্য 3/4 হবে বা কোনো বস্তুর মূল্য 1/4 হ্রাস পাবে। এখানে যে দুইটা কথা লেখা আছে, যে বস্তুর মূল্য 3/4 হবে অথবা বস্তুর মূল্য 1/4 হ্রাস পাবে, দুইটা কথা কিন্তু আলটিমেটলি সেম। অর্থাৎ কোনো বস্তুর মূল্য 3/4 হবে, ধরি বস্তুর মূল্য শুরুতে ছিল 4 টাকা, তো আমাদের বলতেছে বস্তুর মূল্য 3/4 হবে, অর্থাৎ 3/4 হবে। তো বস্তুর মূল্য কত হবে? 4-এর 3/4, অর্থাৎ 3-এর নিচে 4, আমাদের হবে 3 টাকা। অর্থাৎ বস্তুর মূল্য শুরুতে যদি 4 টাকা হয় কোনো একটা সময় পর বস্তুর মূল্য হবে 3 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের বলতেছে কোনো বস্তুর মূল্য 1/4 হ্রাস পাবে। আমরা একটু খেয়াল রাখবো, হ্রাস পাবে। আমি বলছিলাম যখন আমাদের কোথাও দেখব বৃদ্ধি পাবে সেক্ষেত্রে আমরা যোগ করব, আর যেহেতু লেখা আছে হ্রাস পাবে সেক্ষেত্রে আমরা বিয়োগ করব। অর্থাৎ বস্তুর মূল্য হবে 4 - 4 এর কতটুকু হ্রাস পাবে? 1/4। তো 1-এর নিচে 4, এক্ষেত্রে আমরা পাচ্ছি 4 - 1 অর্থাৎ 3। তো প্রথম ক্ষেত্রে আমরা দেখছি বস্তুর মূল্য 3/4 হবে, অর্থাৎ বস্তুর মূল্য যদি শুরুতে 4 টাকা হয় সেক্ষেত্রে আমরা বস্তুর মূল্য পাবো 3 টাকা। আবার দ্বিতীয় অংশে আমাদের বলছে বস্তুর মূল্য 1/4 হ্রাস পাবে, অর্থাৎ 4 - 4-এর 1/4, ফলে সেক্ষেত্রেও আমরা পাচ্ছি 3 টাকা। অর্থাৎ দুইটা কথা আমাদের একই জিনিসকে বোঝাচ্ছে। তো আমরা ম্যাথটা সলভের দিকে আসি। আমাদের বলা হচ্ছে বার্ষিক 10% মূল্য হ্রাস হারে, তো আমাদের এখানে আর এর মান হচ্ছে আমাদের 10%। আমি ধরে নিলাম বস্তুর মূল্য শুরুতে ছিল 100 টাকা, তো টি সময় পর বস্তুর মূল্য হবে 100-এর 3/4, অর্থাৎ
4 দ্বারা যদি আমরা 100কে কাটাকাটি করি সেক্ষেত্রে আমরা পাবো 25, 3 25 75, অর্থাৎ বস্তুর মূল্য হবে 75 টাকা। আবার দ্বিতীয় অংশ নিয়ে যদি আমরা বলি, কোনো বস্তুর মূল্য 1/4 হ্রাস পাবে, অর্থাৎ শুরুতে মূল্য 100 টাকা, যেহেতু হ্রাস পাবে বলেছে সেক্ষেত্রে আমরা এখানে মাঝখানে বিয়োগ চিহ্ন ব্যবহার করেছি। কতটুকু হ্রাস পাবে? 1/4। কার 1/4? বস্তুর যা মূল্য ছিল সেই মূল্যের 1/4, অর্থাৎ বস্তুর মূল্য ছিল 100 টাকা, 100 এর 1-এর নিচে 4, অর্থাৎ এটিও আমরা পাবো 75 টাকা। আমাদের আর এর মান হচ্ছে 10%, পার্সেন্ট তুলে দেওয়ার জন্য আমরা 100 দ্বারা ভাগ করব, অর্থাৎ আমরা পাবো 0.1। আমাদের বলা হচ্ছে কত সময়ে, অর্থাৎ টির মান বের করতে বলা হচ্ছে। আমরা সূত্র লিখি, পিটি সমান পি ইন্টু 1 - r পুরোটার ওপর পাওয়ার টি। আমি যদি মানগুলো বসাই, পিটির মান হচ্ছে আমাদের 75, পির মান হচ্ছে আমাদের 100, 1 - r এর মান হচ্ছে 0.1 পুরোটার উপর পাওয়ার টি। এখান থেকে আমরা লিখতে পারি, দুই পাশে যদি 100 দ্বারা আমরা ভাগ করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি 0.75 সমান 1 - 0.1 পুরোটার উপর পাওয়ার টি। এখান থেকে আমরা বলতে পারি 0.75 সমান 0.9 পুরোটার উপর পাওয়ার টি। আমরা জানি a⁴x সমান যদি n হয়, এটিকে আমরা লগ আকারে উপস্থাপন করলে আমরা লিখতে পারি লগ a ভিত্তিক n সমান x, অর্থাৎ সূচক এবং লগের ভিত্তি একই থাকবে এবং সূচকের যে ঘাত এবং সূচকের যে মান এই দুটো পরস্পর বিনিময় ঘটবে, অর্থাৎ x যাবে n এর জায়গায় এবং n আসবে x এর জায়গায়। তো আমরা দেখছি এখানে আমাদের টির মান বের করতে হলে এটি সূচক আকারে রয়েছে, তো এটিকে আমরা লগ আকারে নিয়ে যাই। আমাদের লগের ভিত্তি হবে 0.9, কেননা সূচকের ভিত্তি এবং লগের ভিত্তি একই হয়, অর্থাৎ এক্ষেত্রে আমাদের সূচকের ভিত্তি 0.9, তো লগের ভিত্তি হবে 0.9। 0.75 আসবে এই পাশে আর ওই পাশে আমরা পাবো টি। ক্যালকুলেটরের সাহায্যে যদি আমরা এই মানটা বের করি সেক্ষেত্রে আমরা টি সমান পাবো 2.73, অর্থাৎ 2.73 বছর পর বস্তুর মূল্য 3/4 হবে। এটি হচ্ছে আমাদের অবচয় পরিমাপে লগের ব্যবহার।